আসসালামু আলাইকুম। আজ 14 জুলাই 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার জনতা হাতে নাতে ধরে ফেলল হামলাকারীকে। বিরল ঘটনা ঘটালেন ধর্ম উপদেষ্টা, হাজিরা ফেরত পাচ্ছেন টাকা। ভারতকে হুঙ্কার দিল চীন, কি ঘটছে আসলে? এবার বিস্তারিত। সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে এক যুবককে হত্যা করলেও কেউ এগিয়ে না আসার বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। তবে অপরাধ করলে কেউ ছাড় পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরকম ঘোষণার পর এবার জনগণই শুরু করেছে প্রতিরোধ। রোববার রাত আনুমানিক 8:30 থেকে 9টার দিকে রাজধানীর ওয়ারী হাটখোলা ইলিশিয়াল ভবনের পেছনের গলিতে ঘটে আরেকটি ঘটনা। তবে এবার আর নীরব থাকেনি জনতা ও পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত 9টার দিকে 17 বছর বয়সী কিশোর সৈয়দ রেদওয়ান মাওলানাকে ঘিরে ধরে মারধর করতে থাকে 6 থেকে 7 জনের একটি দল। হামলাকারীরা রেদওয়ানের মাথায় মোটরসাইকেলের হেলমেট দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করতে উদ্যত হলে সেখানে উপস্থিত স্থানীয় অন্তত 50 থেকে 60 জন সাধারণ মানুষ এবং দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট দ্রুত এগিয়ে এসে এ বর্বরতা প্রতিহত করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আটক 2 যুবককে লক্ষ্য করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছে, তোদের মতো লোকদের কারণেই দেশটা শেষ হয়ে যাচ্ছে, তোদের আর ছাড় নেই। ঘটনাস্থলেই 2 হামলাকারী আব্দুর রহিম মাহি ও সাব্বির হোসেন রাতুলকে আটক করে পুলিশ। বাকি হামলাকারীরা পালিয়ে যায়। ওয়ারী থানার উপপরিদর্শক মোহাম্মদ জাকারিয়া খান গণমাধ্যমকে জানান, আটক 2 জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাদের দাবি, তারা শিক্ষার্থী এবং যাত্রাবাড়ি এলাকায় বসবাস করেন। এ বিষয়ে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, হামলাকারী শিক্ষার্থী বলছে, আহত ছেলেটিও শিক্ষার্থী। তারা পূর্ব পরিচিত ছিল কিনা কিংবা ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল কিনা সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার জনতা আর নীরব ছিল না, সবাই মিলে প্রতিরোধ করেছে। হাজিদের অব্যবহৃত সেবার টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এই পদক্ষেপকে হজ যাত্রীদের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং স্বচ্ছতার একটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। ধর্ম উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা হাজিদের উদ্ধৃত 8,28,90,183 টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে। জানা যায়, 2024 সালের হজের সময় বিভিন্ন কারণে কিছু পরিষেবা যেমন মোয়াল্লেম ফি, তাঁবু ভাড়া বা খাবার বাবদ যে অর্থ নেওয়া হয়েছিল তার কিছু অংশ অব্যবহৃত রয়ে গেছে। ধর্ম উপদেষ্টা এই অব্যবহৃত অর্থ হাজিদেরকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই ঘোষণা হজযাত্রীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং সর্বমহলে এটি প্রশংসিত হচ্ছে। সাধারণত হজের পর অব্যবহৃত অর্থের একটি অংশ সরকারি কোষাগারে জমা পড়ে অথবা পরবর্তী বছরের হজের ব্যয় নির্বাহে ব্যবহৃত হয়। তবে এবার সরাসরি হাজিদের কাছে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তকে একটি ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী প্রশংসনীয় এবং জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত হজযাত্রীদের প্রতি সরকারের সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় বহন করে। বিশেষ করে যখন হজযাত্রার মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয় নিয়ে নানা রকম অভিযোগ ওঠে, তখন এমন একটি স্বচ্ছ ও সহানুভূতিশীল সিদ্ধান্ত মানুষের আস্থা বাড়াতে সাহায্য করে। এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও টুইটারে ধর্ম উপদেষ্টার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক পদক্ষেপের আশা প্রকাশ করেছেন। চলতি বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এবছর হজ প্যাকেজে বাড়ি ভাড়ার জন্য যে পরিমাণ টাকা ধার্য করেছিলাম তার চেয়ে কিছু কম রেটে বাড়ি ভাড়া পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সার্ভিস চার্জও কিছুটা কমেছে। ইতোমধ্যে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব চূড়ান্ত করেছি। সরকারি মাধ্যমে প্রত্যেক হাজিকে আমরা প্যাকেজের উদ্ধৃত টাকা ফেরত দেব।
বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও কাঠামোগত সংস্কারের জন্য ১৯ সদস্যের কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই কমিটি গঠনের পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, সংস্কারের নামে গঠিত কমিটি কতটা কার্যকর হবে তা নিয়ে সংশ্লিষ্টদের অনেকে সংশয় প্রকাশ করেছেন। এমনকি কমিটির একাধিক সদস্যকে নিয়ে উঠেছে সমালোচনা। কারণ এসব সদস্যের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তারা সেসব প্রতিষ্ঠান সামলিয়ে ঠিকঠাক সময় দিয়ে সংস্কার কতটা এগিয়ে নিতে পারবেন সেই প্রশ্ন তোলা হয়েছে। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে, জুলাই অভ্যুত্থানের পর বাংলা একাডেমির সংস্কারের দাবি জানিয়ে লিখিত প্রস্তাব যারা দিয়েছিলেন তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই এই কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরী, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদস্য সচিব হিসেবে রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন কবি, প্রাবন্ধিক ও যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, অধ্যাপক, গবেষক ও বিশিষ্ট লেখক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, কবি ব্রাত্য রায়সু, কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, অধ্যাপক আল মামুন, কবি ও গবেষক শাখাওয়াত টিপু, লেখক রিফাত হাসান, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, কবি ও সাংবাদিক কাজী জেসিন, অধ্যাপক আহমদ মোস্তফা কামাল, লেখক অনুবাদক জাবেদ হোসেন ও পিআইবির গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না। সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমির আইন, প্রবিধানমালা, কাঠামো ও কার্যক্রম সহ সামগ্রিক দিক পর্যালোচনা করে সুপারিশ প্রদান করবে এই কমিটি। প্রয়োজনে সদস্য কো-অপ্ট করার সুযোগ থাকবে ও ৩ মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দিতে বলা হয়েছে। কমিটিতে রয়েছেন লেখক, কবি, সাংবাদিক, গবেষক সহ সংস্কৃতি অঙ্গনের বেশ কয়েকজন গুণীজন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, গবেষক ও সংস্কৃতি বিশ্লেষক ইমরান মাহফুজ। তিনি বলেন, গত বছর ১৫ অক্টোবর একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বরাবর আমরা সংস্কার প্রস্তাব জমা দিই। সেখানে কাঠামোগত পরিবর্তন, কাজের গতি ও জবাবদিহির বিষয়ে সুস্পষ্ট সুপারিশ করা হয়, কিন্তু সেসব কিছুই মানা হয়নি। এমনকি প্রস্তাবদাতাদের কাউকে সংস্কার কমিটিতে রাখা হয়নি। ইমরান মাহফুজ আরও বলেন, সংস্কৃতি উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছিলেন সংস্কার হলে যোগাযোগ করা হবে, কিন্তু কোনো আলোচনার সুযোগ না দিয়ে একতরফা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনেক সদস্য আছেন যারা নিজেদের প্রতিষ্ঠানেই সংস্কার করেননি বা উদ্যোগী নেননি। তারা বাংলা একাডেমির কি সংস্কার করবেন? বাংলা একাডেমির মহাপরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমের কাছে প্রতিক্রিয়া জানাতে ফোন দেয়া হলে তিনি বলেন, আমি এখন একটা মিটিংয়ে আছি, এই বিষয়ে কথা বলতে পারছি না। দীর্ঘদিন ধরেই বাংলা একাডেমি নিয়ে সংস্কারের দাবি রয়েছে। গবেষণা, প্রকাশনা ও সাংস্কৃতিক কার্যক্রমে প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে সমালোচনা রয়েছে লেখক, পাঠক মহলেও। সংস্কৃতিজনদের একটি অংশ মনে করছেন, এত গুরুত্বপূর্ণ একটি সংস্কার উদ্যোগ যদি স্বচ্ছভাবে শুরু না হয় তবে পরবর্তী কার্যক্রম নিয়েও প্রশ্ন থেকে যাবে। বাংলাদেশের কালজয়ী সঙ্গীত শিল্পীদের একজন মনির খান। অঞ্জনা খ্যাত এই সঙ্গীত শিল্পী গানের পাশাপাশি রাজনীতিতেও বেশ সরব। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক। ফলে আওয়ামী রেজিমের এক প্রকার কোণঠাসা ছিলেন মনির খান। সম্প্রতি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বিএনপি থেকে পদত্যাগ করেছেন মনির খান। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়ক। সংবাদ মাধ্যমকে মনির খান বলেন, আমার এলাকার শত্রুপক্ষ এ অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের বিএনপির সঙ্গে আমার মনোমালিন্যের ঘটনাটিকে আমার শত্রুপক্ষ দুদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে এ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে জানতে অনেকেই আমাকে ফোনও করছেন। গুজবের কারণ হিসেবে এই সঙ্গীত শিল্পী বলেন, বিএনপি থেকে নমিনেশন সংগ্রহ করলেই তো আমি মনোনয়ন পাবো। এ বিষয়টি অনেকের সহ্য হচ্ছে না। বিএনপির সবাই তো আমার বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নয়। যারা আমার ভালো চায় না সেই শত্রুপক্ষ এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। মিথ্যা একটা ঘটনাকে আবার নতুন করে ছড়ানো হচ্ছে। ২০১৮ সালের একটি ঘটনার কারণে আমি বিএনপির পদবি থেকে দূরে সরে এসেছিলাম। আমি তো কখনোই বিএনপি থেকে পদত্যাগ করিনি। মনির খান ধারণা করছেন, বিএনপির অভ্যন্তরে কিছু অসাধু লোক তাকে নিয়ে এমন অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান গায়ক। এবার চীনের খবর।
তিব্বতের নির্বাসিত ধর্মগুরু সম্প্রতি ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, পরবর্তী দালাই লামা কে হবেন তা নির্ধারণ করবেন শুধু তিব্বতী বৌদ্ধরাই, চীনের এতে কোনো ভূমিকা নেই। এ বক্তব্যের জবাবে চীনা দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তিব্বত বিষয়ে সিদ্ধান্ত চীনের একান্ত অভ্যন্তরীণ বিষয়, এতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই। চীনা দূতাবাসের মুখপাত্র ইউ ছিং বলেন, ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাই লামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে তা সম্পূর্ণ অনভিপ্রেত। তিনি ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না। বর্তমানে প্রায় ৭০,০০০ তিব্বতী শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন, যেখানে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয়। অনেক বিশ্লেষকের মতে দালাই লামার উপস্থিতি ভারতকে চীনের বিরুদ্ধে একটা কৌশলগত সুবিধা দেয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ধর্ম বা বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়ে কোনো অবস্থান নেয় না। এই টানাপোড়েনের মধ্যেই আসছে ১৫ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাচ্ছেন চীন সফরে। তিনি টিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথাও রয়েছে। ২০২০ সালে গালওয়ান সীমান্ত সংঘর্ষের পর এটাই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে সবাইকে আমন্ত্রণ। এই জীবনে শত্রু চিনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনার পরিবেশ প্রতিবেশে কে কে শত্রু আর কে কে বন্ধু তা যদি আপনি চিনতে পারেন, তাহলে মনে করবেন জীবনে উত্তম কাজটি করেছেন। না, আমি এটা বলছি না যে শত্রু চেনার সঙ্গে সঙ্গে সেই শত্রুর বিরুদ্ধে আপনি ফাইট করতে শুরু করবেন, রেগে মেগে অস্থির হয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন, তা কিন্তু নয়। শত্রু চিনে রাখবেন আপনার সতর্কতার জন্য, যেন এই শত্রুর কাছ থেকে আপনি দূরে থাকতে পারেন, তার কোনো চক্রান্ত আপনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। শত্রু চিনে রাখলে নিরাপদে পথ চলতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই তাদের নতুন সরকার বিরোধী আন্দোলনকে ডু অর ডাই অর্থাৎ করো বা মরে যাও ধরনের ঘোষণা করেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই আন্দোলনকে দলের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। দলটির নেতৃত্বাধীন এই আন্দোলন আগামী ৯০ দিনের মধ্যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করবে বলে দাবি করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ। রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে আলী আমিন গান্দাপুর বলেন, আগামী ৯০ দিনের মধ্যে পিটিআইকে সিদ্ধান্ত নিতে হবে তারা রাজনীতি চালিয়ে যাবেন কিনা। এই আন্দোলন হবে তাদের জীবনের এক অতীব গুরুত্বপূর্ণ যুদ্ধ। ১১ জুলাই থেকে পিটিআই এই নতুন আন্দোলন শুরু করেছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। ওই দিন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দির ২ বছর পূর্তি। প্রধান উদ্দেশ্য ইমরান খানের মুক্তি নিশ্চিত করাই। ২০২২ সালের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পর থেকে পিটিআই এবং ক্ষমতাসীন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট ও পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সরকারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র হয়েছে। পিটিআই শীর্ষ নেতারা বিভিন্ন মামলায় বন্দী আছেন। যদিও বন্দীরা সংলাপের পক্ষে অবস্থান নেন, ইমরান খান স্পষ্ট জানিয়েছেন, আর কোনো সংলাপ নয়, রাস্তার আন্দোলনই হবে তাদের একমাত্র পথ। গান্দাপুর বলেন, আমরা পাকিস্তানের জনগণের জন্য যুদ্ধ করছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট অভিযান চলছে, আমাদের সাংবিধানিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আগামীকাল লাহোরে সমাবেশের অনুমতির জন্য আবেদন করবেন এবং উল্লেখ করেন যে খাইবার পাখতুনখাওয়ায় সমাবেশ করতে চাইলে তিনি সেই অনুমতি ও সুবিধা দেবেন। সংলাপের প্রসঙ্গে গান্দাপুর জানান, ইমরান খান সংলাপের জন্য রাজি, তবে সেটি যারা সিদ্ধান্ত নিতে পারে তাদের সঙ্গে হতে হবে। তিনি বলেন, ৯০ দিনের মধ্যে সংলাপ করুন, সমস্যা সমাধান করুন। পাশাপাশি গান্দাপুর বলেন, আমরা ভুলের জন্য শাস্তি ভোগ করতে প্রস্তুত, কিন্তু দেশের আইন সবার জন্য সমান হওয়া উচিত। একই সংবাদ সম্মেলনে জামিয়াতে উলেমায়ে ইসলাম ফজল প্রধান মাওলানা ফজলুর রহমানকে নির্বাচনে চ্যালেঞ্জ জানিয়ে গান্দাপুর বলেন, মাওলানা যদি জিততে না পারেন তবে রাজনীতি ছেড়ে দিন। মাওলানা ফজলুর রহমান সম্প্রতি বলেছিলেন, প্রদেশে পরিবর্তন আসা উচিত এবং তা পিটিআই এর মধ্য থেকেই আসবে, যা গান্দাপুর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।